হাই স্টুডেন্টস, আজকে আমরা পার্টিকেল অ্যাক্সেলারেটর যেমন সাইক্লোট্রন এখানে রয়েছে, এছাড়াও আরও কিছু আছে, বিভাট্রন ইত্যাদি আছে। তো আমরা সাইক্লোট্রন এটা নিয়ে ডিসকাস করব। তো সাইক্লোট্রনে কি হয় আমি একটু বলে দিই যে এখানটায় না আসলে কিছু আধান, যেমন ধরো ওটা ইলেকট্রন হতে পারে অথবা প্রোটন বা হচ্ছে আলফা কণা, এগুলোকে না ত্বরান্বিত করা হয়, অ্যাক্সেলারেটেড করা হয়, বেগটাকে ক্রমশ বাড়ানো হয়। আর বাড়লে কি হবে যে তারপরে দেখবে ওদের একটা মোমেন্টামটাও বাড়তে থাকবে। যখন একটা সাফিসিয়েন্ট মোমেন্টাম যখন পায় তখন তাকে এই যে দেখতে পাচ্ছ এখানে যেমন একটা নির্গম অংশ রয়েছে, এটা দিয়ে বার করে দেওয়া হয়, করে না কোনো টার্গেটের উপরে ফেলা হবে। বিশেষ করে নিউক্লিয় বিভাজনে এই সাইক্লোট্রনের ভূমিকাটা রয়েছে। তো সেই টার্গেট যে মেটালের উপরে যখন ফেলা হবে, মানে সোজা কথা নিউক্লিয় বিভাজন যখন ঘটানো হবে, তো কি হবে ওই নিউক্লিয় বিভাজনের জন্যে যাকে আমরা ফেলবো, যে কণাটাকে ফেলবো তার একটা সাফিসিয়েন্ট মোমেন্টাম চাই। হ্যাঁ, তো ভর তো নির্দিষ্ট, বেগটাকে বাড়িয়ে বাড়িয়ে ওই মোমেন্টামটাও আমাদের একটা নির্দিষ্ট পর্যায়ে আনতে হবে, এবং সেক্ষেত্রে এই সাইক্লোট্রন যন্ত্রের প্রয়োজনটা রয়েছে। ওকে, তো এবারে আমরা দেখে নিই যে সাইক্লোট্রন যন্ত্রের কার্যনীতি এবং যন্ত্রের যে রূপরেখা, এটা আমরা একটু দেখে নিই। একটা বৃত্তাকার অংশ আমরা দেখতে পাচ্ছি, তো তাকে দুটো পার্টে ভাগ করে নেওয়া হয়। এই ডি অংশ, এই ডির মতো দেখতে বলে ডি অংশ আছে, মাঝখানে একটা ছোট গ্যাপ থাকে, আর এখানটায় যে এই মিডলে এখানটা একটা সোর্স থাকে, মানে যেখান থেকে ওই যে আধানটা প্রোটন, ইলেকট্রন বা আলফা কণা ইত্যাদি উৎপন্ন হবে। ওকে, আর এখানে কি থাকে, আর থাকে এখানটার একটা চৌম্বক ক্ষেত্র থাকে, যেটা আমরা এই লাল কালি দিয়ে আমরা দেখাচ্ছি। মানে যে তলে সাইক্লোট্রন যন্ত্রটা রয়েছে তার তলের সঙ্গে ভার্টিক্যালি এখানে যেমন ওপরের দিকে চৌম্বক ক্ষেত্রটা রয়েছে। আর দুটো ডির মধ্যে না একটা ইলেকট্রিক ফিল্ড, যেটা হচ্ছে অল্টারনেটিং কারেক্টারে, মানে এসি, ওই দুটো ডির মধ্যে একটা ইলেকট্রিক ফিল্ড থাকে যেটা হচ্ছে অল্টারনেটিং। মানে একবার কি হবে ডি ওয়ানটা প্লাস তো ডি টুটা মাইনাস, পরের বারে ডি টুটা প্লাস তো ডি ওয়ান মাইনাস, এরকম ভাবেই চলতে থাকবে। অতএব এই আধানটা, সেই আধানটা দেখবে ইলেকট্রিক ফিল্ডেও যেমন ও গতিশীল হবে, তেমনি চৌম্বক ক্ষেত্র থাকবে, এই ব্যাপারটা রয়েছে। এবার আমরা দেখে নিই যে কখন ইলেকট্রিক ফিল্ডে থাকবে, কখন চৌম্বক ক্ষেত্রে থাকবে, দেখে নিই। অ্যাকচুয়ালি যখন একটা ডি থেকে অন্য ডিতে, মানে ডি ওয়ান থেকে ডি টুতে অথবা ডি টু থেকে যখন ডি ওয়ানে যখন যাবে, তখন কিন্তু ইলেকট্রিক ফিল্ডটা কার্যকর হয়, এবং তখনই আধানটার উপরে একটা বল কাজ করে। বলটা হচ্ছে কি না, এই যে আমরা জানি এফ সমান হচ্ছে ই কিউ, কিউ আধান যদি ই ইলেকট্রিক ফিল্ডে থাকে তাহলে ই কিউ বল কাজ করবে, আর সেই ক্ষেত্রে ত্বরণটা কত হবে, ই কিউ বাই হচ্ছে এম। এই ত্বরণটা নিয়ে যখন এক ডি থেকে অন্য ডিতে যাবে তখন কিন্তু আধানটা কি করবে, তার হচ্ছে বেগটাকে বাড়িয়ে নেবে। হয়েছে? আচ্ছা, বেগটা বাড়িয়ে নিয়ে যখন কোনো একটা ডিতে যখন হচ্ছে প্রবেশ করবে, মানে ধরা যাক যে ডি ওয়ান এর সাপেক্ষে ডি টুটা হয়তো মাইনাসে আছে, ডি টুটা মাইনাসে আছে, আর আধান হিসেবে আমরা কোনটা নিলাম না, প্রোটন নিলাম, মানে ওটা হচ্ছে পজিটিভ ক্যারেক্টারে। অতএব প্রোটন কি হবে, ডি টু যেহেতু মাইনাস আছে, অতএব ডি ওয়ানটা প্লাস ডি টুটা ধরে নাও মাইনাস আছে, তাহলে কি হবে, যখন ডি ওয়ান থেকে ডি টুতে যখন যাবে প্রোটনটা, ধনাত্মক আধান, সে ডি টু দ্বারা আকৃষ্ট হবে, এবং এই ইলেকট্রিক ফিল্ড এবং এই বলটা এবং এখানে এই ত্বরণটা পাবে, দিয়ে কি হবে, বেগটা বাড়িয়ে নিয়ে সে ডি টুতে ঢুকে গেল। ডি টুতে ঢোকার পরে, সেটা ডি টু হতে পারে বা ডি ওয়ান হতে পারে, ওই ডিতে, তখন দেখবে ডি গুলোর ভেতরে কিন্তু ইলেকট্রিক ফিল্ডটা থাকে না। ডির ভেতরে কি রয়েছে, তখন কিন্তু এই চৌম্বক ক্ষেত্রটা হচ্ছে কার্যকর। এবার আমরা জানি যে চৌম্বক ক্ষেত্রে যদি আধানটা লম্বভাবে প্রবেশ করে তাহলে কিন্তু ওই আধানটা সুষম বৃত্তাকার পথে চলতে থাকে, এটা সুষম বৃত্তীয় গতি সম্পন্ন হয়। অতএব এই ডি টুতে ঢোকার পরে আধানটা কি হবে বলতো, মানে এক্ষেত্রে প্রোটন বলেছি, সেই প্রোটন হচ্ছে একটা নির্দিষ্ট ব্যাসার্ধের বৃত্তপথে
ও এটা কমপ্লিট করবে, মানে এখানে হাফ যে সার্কেলটা রয়েছে ওটা হচ্ছে কমপ্লিটটা করবে। ওকে, এরপরে যখন D2 থেকে যখন D1-এ যখন যাওয়ার চেষ্টাটা করবে তখনই দেখবে এই ফিল্ডের অভিমুখটা কিন্তু পাল্টে যাবে, মানে সেইভাবে কম্পাঙ্কটাকে ম্যাচিং করা হয়। মানে এবারে যে D2 থেকে D1-এ যাবে তখন দেখা যাবে যে D2টা প্লাস হয়ে যাবে আর D1টা কিন্তু মাইনাস হবে, তার ফলে কি হবে, প্রোটনটাকে আবার টেনে নেবে। আর যেই D2 থেকে D1-এ যাবে সঙ্গে সঙ্গে তার এই ত্বরণটার জন্য বেগটা কি হবে, আগের থেকে আবার বেড়ে যাবে। আর বেগটা বৃদ্ধি পাচ্ছে মানে কি হবে বলতো, বেগটা বৃদ্ধি পাচ্ছে মানে তখন সে একটা ডিফারেন্ট রেডিয়াস নিয়ে নেবে, মানে আরেকটু বেশি ব্যাসার্ধের বৃত্তপথে ও ঘুরবার চেষ্টা করবে, দিয়ে D1-এ সেগুলো প্রবেশ করবে। D1-এ প্রবেশ করার পরে সে যে বর্ধিত ব্যাসার্ধের বৃত্তপথে যে ঢুকলো, এবারে ওই ব্যাসার্ধটাকে নিয়ে D1টাকে কমপ্লিট করবে। আবার D1 থেকে যখন D2-তে যখন যাবে ত্বরণ থাকবে, বেগ বাড়বে, ব্যাসার্ধটাও কিন্তু চেঞ্জ হয়ে যাবে। অতএব যখন এই D1 D2 এর মধ্যে যখন ঘুরবে তখন দেখবে যে বেগের শুধু বৃদ্ধিটা হবে এক দিক থেকে অন্য দিকে যাওয়ার সময়। দিগুলোর ভেতরে কি হবে, শুধু চৌম্বক ক্ষেত্রের অধীনে ও সুষম বৃত্তীয় গতি সম্পন্ন করবে। এই হচ্ছে ব্যাপার। এবারে আধান যে এই বৃত্তাকার পথে যে আবর্তিত হচ্ছে, এখানে সাইক্লোট্রন কম্পাঙ্ক রয়েছে, যেটা আমরা আগে ভিডিওতে হচ্ছে দেখিয়েছি। সেখানে দেখবে এইভাবে ছিল, আমরা ব্যাখ্যাটা করেছিলাম যে নিচে আমি লিখি কিউ আধান ভি বেগে যদি বি চৌম্বক ক্ষেত্রে প্রবেশ করে লম্বভাবে, তখন কিউ ভি বি সমান কি হবে, এটা বৃত্তাকার পথে ঘোরার জন্য প্রয়োজনীয় অভিকেন্দ্র বল মানে mv²/r এটা ছিল। এখান থেকে ব্যাসার্ধ আরটা আমরা পেয়েছিলাম mv/qb, এটা আমরা পেয়েছি। টি সমান কি ছিল, টি হচ্ছে পর্যায়কাল, তার আধান এই বৃত্তাকার পথে যে আবর্তন করছে তার যে হচ্ছে পর্যায়কাল, সেই পর্যায়কালটা হচ্ছে 2πr/v। এবারে r/vটা হচ্ছে কনস্ট্যান্ট, জেনারেলি থাকে, যদি বাকিগুলো কনস্ট্যান্ট থাকে তাহলে সেটা আমি মানটা পেয়ে যাচ্ছি 2πr/v, মানে এখানটায় m/q আর হচ্ছে নিচে b এটা রয়েছে। আর কম্পাঙ্ক কত, কম্পাঙ্ক বলতে আধান যে বৃত্তাকার পথে আবর্তন করছে তার যে কম্পাঙ্ক, n সমান হচ্ছে 1/t। খেয়াল করবে আমরা এখানে n0টা কিন্তু বলেছি এসি উৎসের দুটো ডির মধ্যে যে ইলেকট্রিক ফিল্ডটা চেঞ্জ হবে তাদের কম্পাঙ্কটা আমি n0 করেছি, আর আধানটা যে বৃত্তাকার পথে আবর্তন করছে তার কম্পাঙ্ক হচ্ছে n। এটা n সমান 1/t, তাহলে কত দাঁড়াবে 1/2π, তারপরে হচ্ছে q/m, আর এখানটা উপরে হচ্ছে b। এইটা হচ্ছে সাইক্লোট্রন যে কম্পাঙ্কটা, এটা হয়েছে। এবারে দেখতে হবে যে আমাদের এই সাইক্লোট্রন যন্ত্রের যে কার্যনীতি, এখানে আমরা কি বলেছি যে এই কম্পাঙ্কটা এসি উৎসের যে কম্পাঙ্কটা মানে ইলেকট্রিক ফিল্ড যে চেঞ্জ হচ্ছে তার কম্পাঙ্ক আর সাইক্লোট্রনের যে কম্পাঙ্ক, এই দুটো কম্পাঙ্কটাকে সমান হতে হবে, তাই তো। তার ফলে কি হবে, যখনই এই যে বললাম যে আধানটা যখন ধরা যায় এই D2 এখান থেকে শুরু করে যখন এইখানটায় এলো, মানে অর্ধবৃত্তাকার যখন পথটাকে কমপ্লিট করলো, সেই সময় এই যে এসি উৎসটা রয়েছে তার ফিল্ডটাকেও কি করতে হবে, তার ফিল্ডটাকেও কিন্তু চেঞ্জ করে দিতে হবে। মানে প্লাস থাকলে মাইনাস আসতে হবে, এখানে প্লাস থাকলে মাইনাস, আর এখানে মাইনাস থাকলে প্লাস আসতে হবে। তার মানে কি, এই এসি উৎসের কম্পাঙ্ক আর এই বৃত্তাকার পথে যে আবর্তন হচ্ছে তার যে কম্পাঙ্ক, মানে সময় থেকে তাকে রিভার্স করে আমি যে কম্পাঙ্ক পাচ্ছি, দুটো কম্পাঙ্ক যদি ম্যাচিং করে, যেটাকে আমরা বলছি রেজোনেন্স, এই রেজোনেন্সটা যদি হয়
তাহলে তুমি দেখবে যে যখনই আধানটা এক ডি থেকে অন্য ডিতে যাবে তখনই ফিল্ডের যেমন চেঞ্জটা হবে কারেক্টারের, তেমনি কি হবে বেগটাকেও আধানটা ক্রমশ বাড়িয়ে নিতে পারবে। অতএব রেজোনেন্সের শর্তে আমি লিখব যে এন জিরো সমান হচ্ছে এন জিরো সমান এন সমান হচ্ছে 1/2 পাই তারপরে কিউ বাই এম আর হচ্ছে বি। ওকে, এইটা হচ্ছে এখানটায় যে কার্যনীতি আমাদের এইটা মেনটেন করতে হবে। ঠিক আছে, আচ্ছা এবারে দেখি যে এখানটায় ত্রুটি কি কি রয়েছে। ত্রুটিতে আমি দেখাচ্ছি, ত্রুটিতে দেখো ফার্স্ট হচ্ছে এই যে এমটা আছে না, এমটা কিন্তু বাড়তে পারে। কখন বাড়বে? যে যখনই ক্রমশ স্পাইরাল পথে ঘুরতে থাকবে আধানটা তখন তার কি হবে? বেগটা বাড়বে। আচ্ছা, বেগটা যদি ক্রমশ বাড়ে তাহলে আপেক্ষিকতাবাদের যে নিয়মটা অনুসারে আমরা জানি যে তার ভরটাও কিন্তু ক্রমশ বাড়তে থাকবে, তাই না? তার মানে ভি যদি বেশি হয়, ভি বেশি তাহলে এমটাও কি হবে? এমটাও কিন্তু আপাতভাবে বেড়ে যাবে। এখানে যে সূত্রটা রয়েছে আপেক্ষিকতাবাদের সূত্র আমরা ওখান থেকে পাই, এম সমান হচ্ছে এম জিরো, এর রিলেশন তোমরা শিখেছো, এম সমান এম জিরো বাই 1 এর মধ্যে 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার, এরকম ভাবে আছে। এম জিরোটা কি না? রেস্ট মাস। প্রোটনটার এখানে যদি প্রোটন যদি আমি ধরে নিই তাহলে তার হচ্ছে রেস্ট মাস, আর ভিটা হচ্ছে বেগ। অর্থাৎ জেনারেলি কি হয় যে সি থেকে ভিটা হচ্ছে কম থাকে, তার ফলে এই পার্টটা নিয়ারলি 1, অর্থাৎ এম সমান এম জিরো হয়। কিন্তু যদি ভিটা সির সঙ্গে যদি কম্পারেবল হয়, মানে ভি যদি অনেকটা যদি বাড়ে, এইটা বিশেষ করে এই যে ত্রুটিটা দেখতে পাওয়া যায় কোথায় জানো তো? ইলেকট্রনের ক্ষেত্রে, যে কারণে সাইক্লোট্রন যন্ত্রে ইলেকট্রনটা বেশি ইউজ করা হয় না, মেনলি এই হচ্ছে ত্রুটির হচ্ছে জন্য। তো বলা হচ্ছে যে যখনই এই স্পাইরাল পথে ঘুরতে থাকবে তখন তার ভিটা বাড়বে। ভিটা যদি সির সঙ্গে কম্পারেবল হয় তাহলে কিন্তু এমটাও কিন্তু বাড়তে থাকবে, মানে এমটাও বেড়ে যাবে। আচ্ছা, এমটা যদি বেড়ে যায়, বাকিগুলোতে কিউ বি এগুলো যদি ফিক্সড থাকে তাহলে কি হচ্ছে? এমটা বেড়ে যাচ্ছে। এমটা বেড়ে যাচ্ছে মানে কি হবে? এই যে কম্পাঙ্ক বৃত্তাকার পথে যে আবর্তন করছে তার কম্পাঙ্ক কি হবে? কমে যাবে। কার থেকে কমে যাবে? এই এন জিরোর সঙ্গে, তাহলে কিন্তু ম্যাচিং হবে না। আমি যদি এন জিরোটাকে যদি ফিক্সড রাখি তাহলে কি হবে? এনটা বৃদ্ধির সঙ্গে সঙ্গে এনটা কমে যাচ্ছে, তাহলে এন সমান এন জিরো হবে না, রেজোনেন্সটা হবে না। তাহলে কি হবে? যখনই আধানটা একটা ডি থেকে অন্য ডিতে যাবে তখন দেখবে যে ফিল্ডের আর চেঞ্জ কিন্তু হচ্ছে না, যেটা আমরা বলেছিলাম। তাহলে আমাদের কি করতে হবে? এম ভিটা বৃদ্ধির সঙ্গে সঙ্গে এনটা যদি বাড়ে তাহলে আমাদের এনটা তো কমছে, এনটা যেহেতু কমছে তাহলে আমাদের এন জিরোটাও কমাতে হবে। এন জিরোটাকে কমিয়ে আমরা এন সমান এন জিরো করবো। তাহলে এখানটায় আমরা বলবো যে ভি যদি বেশি হয় এনটাও তো বাড়বে, সেক্ষেত্রে এন জিরো মানে এসিউসি যে কম্পাঙ্ক এন জিরো এটাও আমাদের কমাতে হবে, যখন এই মানে যে ধরনের সাইক্লোট্রনে এই ব্যবস্থাটা করা হয় এটাকে আমরা বলছি সিনক্রো সাইক্লোট্রন। এটা বলছি সিনক্রো সাইক্লোট্রন। এই ওকে। আচ্ছা, আরেকটা ব্যাপার আমরা দেখি যে যদি আধানটার আমরা দেখলাম যে বেগটা যদি বাড়ে তাহলে আরটাও তো বাড়ছে। এবারে আরটা বৃদ্ধি পাচ্ছে মানে কিন্তু যন্ত্রের সাইজটাও যথেষ্ট বেশি হওয়ার হচ্ছে প্রয়োজন আছে, তাই তো? কিন্তু যন্ত্রের সাইজ বেশি হওয়ার তারও তো একটা লিমিটেশন তো রয়েছে না।
এই জন্য কি হবে, যন্ত্রের সাইজটা যাতে খুব বেশি না বাড়ে সেটাও আমাদের দেখতে হবে। কিন্তু ভিটাকেও তো আমাদের বাড়াতে হবে না, ভিটাকে তো না না যদি বাড়ানো হয় তাহলে তার হচ্ছে মোমেন্টামটাও বা কী করে আমরা বাড়াতে পারবো, কেন ওটাই তো আসল প্রয়োজন। এই জন্যে কী করা হবে বলতো, যে ভিটা বৃদ্ধির সঙ্গে সঙ্গে, দেখো ভিটা এখানে দেখতে পাচ্ছি, ভিটা বৃদ্ধির সঙ্গে সঙ্গে আরটাও বাড়বে যদি এ কিউ বি যদি কনস্ট্যান্ট থাকে, এই তো আমরা দেখতেই পাচ্ছি। এবারে আমাদের যেটা করতে হবে, ভিটার বৃদ্ধির সঙ্গে সঙ্গে আমরা যদি বিটাকে যদি বাড়িয়ে দিই, আমরা এইটাকে বলতে চাইছি। ভিটা বৃদ্ধির সঙ্গে সঙ্গে এই যে ভিটা বাড়ছে, তো বিটাকেও আমি বাড়িয়ে দিলাম চৌম্বক ক্ষেত্রটাকে, তাহলে কি হবে, আরটা কিন্তু কনস্ট্যান্ট থাকবে। ওকে, আচ্ছা, আরটা যদি কনস্ট্যান্ট থাকে তাহলে সাইক্লোট্রন যন্ত্রের সাইজ যে খুব একটা বাড়বে তা কিন্তু নয়। মাঝখান থেকে যেটা হবে, ভি বৃদ্ধি পেয়েছে, ভি বৃদ্ধি পেলে এনটাও কি হবে, বাড়তে চাইবে। এবারে এনটা বাড়তে চাইলে আমরা কি করেছিলাম, এনটা যেহেতু কমবে, এন জিরোটাকে আমরা কমিয়েছি। এবারে যেটা আমরা করব, ভিটা বৃদ্ধি পেলে এনটা বাড়বে, এনটা যখন বাড়বে আমাদের সেই অনুপাতে বিটাকেও আমরা বাড়িয়ে দেব। ঠিক আছে, আবার বলি, ভি বৃদ্ধির সঙ্গে সঙ্গে এনটা যখন বাড়বে তখন বিটাকেও আমাদের সেই অনুপাতে বাড়িয়ে দিতে হবে। বিটাকে বাড়ালে সুবিধাটা কি, আরটা কিন্তু এই যে এই রিলেশন অনুসারে আরটা কিন্তু বাড়বে না, আরটা একটা রেঞ্জের মধ্যে থাকবে, হয়েছে। কিন্তু আমাদের এন সমানে এন জিরো, এই যে রেজোনেন্সের শর্ত, এটা কিন্তু তোমার পালিত, তাই না? অতএব দ্বিতীয় ক্ষেত্রে যেটা লিখব, আমি এই পোর্শনটা মুছে দিচ্ছি, যে যে বিটাকে কি করতে হবে, বাড়াতে হবে, তাই তো। এটা যদি 1 নম্বর হয়, 2 নম্বরের ক্ষেত্রে কি হবে, যে বি বৃদ্ধি করতে হবে, বি বৃদ্ধি করে আর কে আমরা ফিক্সড রেখে দেব, আর কে ফিক্সড রেখে দেব। ফিক্সড রাখবো বলতে কি, একটা নির্দিষ্ট পর্যায়ে যাওয়ার পরে আমরা আরটাকে আর বাড়াবো না। হ্যাঁ, প্রথমে তো বাড়তে থাকবে, একটা নির্দিষ্ট লিমিটের পরে আরটাকে আমরা আর বাড়াবো না। ঠিক আছে, আচ্ছা, দিয়ে তারপরে কি হবে, এন সমান এন জিরো, এইটা কিন্তু আমরা রেজোনেন্সের যে শর্ত, এটা কিন্তু আমরা মেনে চলব। আচ্ছা, এই যে যন্ত্রে এই নীতিটা নেওয়া হয় তাকে বলা হচ্ছে সিনক্রোট্রন। তাহলে প্রথমটা ছিল যে সাইক্লোট্রন, ঠিক আছে, যেখানে আমরা এন জিরোটাকে আমরা কমিয়েছি, এনটার কমানোর সঙ্গে সঙ্গে এনটা যেহেতু কমছে সেই সঙ্গে সঙ্গে এন জিরোটাকে আমরা কমিয়েছিলাম। দ্বিতীয় ক্ষেত্রে সিনক্রোট্রনে আমরা কি করলাম, যে ভিটার বৃদ্ধির সঙ্গে সঙ্গে আমরা বিটাকে বাড়িয়েছি, তাতে একদিকে যেমন আরটা ব্যাসার্ধটা নির্দিষ্ট রেঞ্জের পরে আর যেমন বাড়লো না, তেমনি এন সমান এন জিরো এই শর্তটা কিন্তু মান্যতা পেল। ঠিক আছে, এই হচ্ছে সাইক্লোট্রনের আমরা পুরো ব্যাপারটা বললাম, তার কোথায় ত্রুটি আছে এটাও আমরা বললাম, এবং কিভাবে প্রতিকার করা যায় এই দুটো ভাবে, সিনক্রোসাইক্লোট্রন আর সিনক্রোট্রন হিসাবে, এরা দেখবে পরীক্ষাতেও আসে। পুরো ব্যাপারটাই আমি বললাম, তোমরা আশা করি বুঝতে পারো।